আজকে থেকে ঠিক 1 মাস 12 দিন পর আমাদের দেশের একটা জাতীয় সংসদ নির্বাচন। এটা কেবল একটা জাতীয় সংসদ নির্বাচন নয়, 2008-এর পরে বলতে গেলে এই গত 17 বছরে এদেশে জনগণের অংশগ্রহণে কোনো নির্বাচন হয়নি। সে তুলনায় এই নির্বাচনের প্রতি, এই নির্বাচনকে নিয়ে অনেক মানুষের নানা ধরনের আকাঙ্ক্ষা, নানা ধরনের চিন্তাভাবনা, নানা ধরনের পরিকল্পনা আছে। যদিও এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা বড় দল অংশ নিতে পারছে না, এটা নিয়ে অনেকের মধ্যে খেদ আছে, ক্ষোভ আছে। তারপরেও বলবো, এই নির্বাচনে মানুষ তার ইচ্ছে মতো অন্ততপক্ষে ভোটটা দিতে পারবে, এরকম একটা প্রত্যাশা অনেকের মধ্যে আছে। এত কিছুর পরেও আজকের দিনে যে কোনো মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন, মূল আলোচনার বিষয় কিন্তু রাজনীতি নয়, মূল আলোচনার বিষয় কিন্তু নির্বাচনও নয়। আজকের দিনে দলমত নির্বিশেষে সবার আলোচনায় বেগম খালেদা জিয়ার দাফন, বেগম খালেদা জিয়ার জানাজা এবং বেগম খালেদা জিয়া নিজে, যে মানুষটা একদিন আগে ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাকে নিয়ে তার মৃত্যুর পর থেকে আলোচনা যে চলছে সেটা কমছে না এক বিন্দু। মানুষ তাকে নিয়ে কথা বলছে। কেন? কি এমন করেছেন উনি? গত কয়েক বছর তো তাকে জনসমক্ষে তেমন একটা দেখাও যায়নি। ভাবুন একবার, গত প্রায় 7 বছর ধরে উনি কিন্তু মানুষের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অবস্থান করছেন। সেভাবে দেখলে উনি জেলেও গিয়েছেন, সর্বোচ্চ আদালত ওনাকে সাজাও দিয়েছেন। তারপরেও দেশের মানুষ ওনাকে ভুলতে পারছেন না, দেশের মানুষ ওনাকে ভালোবাসছেন, দেশের মানুষ ওনার জন্য কান্না করছেন। আজকে হলোটা কি? আজকে ওনার জানাজা হলো, দাফন হলো। সিম্পল খেলে একটা কথা বলি, ওনার এই জানাজায় সময় ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের প্রতিবেশী প্রায় সব দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন। উনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে কেউ না, এখন উনি রাষ্ট্র ক্ষমতায় নেই। তারপরেও ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এসেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুবই ব্যস্ত একজন মানুষ, তাই না? সারা দুনিয়ার ওনার যোগাযোগ, সেখানে উনি বাংলাদেশে এসেছিলেন। উনি নিজে এসেছিলেন। পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত। আমাদের আশেপাশের যে প্রতিবেশী দেশগুলো সবাই তাদের উচ্চপদস্থ মিনিমাম পররাষ্ট্রমন্ত্রী লেভেলের একজন করে প্রতিনিধি কিন্তু পাঠিয়েছেন। কার জন্য? বেগম খালেদা জিয়ার জন্য। ওনার দল কিন্তু রাষ্ট্র ক্ষমতাতেও নেই। ওনার জন্য ওনার জানাজায় অংশ নিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, দেশের প্রেসিডেন্ট এসেছেন। 3 বাহিনী ওনাদেরকে সম্মান জানিয়েছেন। এমনটা কিন্তু খুব কমই হয়। কিন্তু উনি কে? উনি মানুষের হৃদয়ে ছিলেন। দেশের মানুষ হৃদয় দিয়ে ওনাকে ভালোবাসতেন। দেখুন ওনার জানাজায় কত লোক হয়েছিল, এটা আমি কিন্তু সংখ্যাটা আমি হিসাব করতে চাই না, তো সংখ্যাটা ইম্পর্টেন্ট না। আপনারা জানেন জানাজা নামাজ কিন্তু ফরজ, বাট এটা ফরজে কিফায়া বলা হয় এটাকে। ফরজে কিফায়াটা এমন জিনিস যে ধরুন আপনারা একসঙ্গে 10 জন লোক আছেন, আপনারা শুনলেন ওখানে আপনার পরিচিত আত্মীয় স্বজনের কার জানাজা হবে, আপনারা সবাই যাবেন, এটাই ফরজ, তাই না? কিন্তু যদি কেউ ব্যস্ততা থাকেন, যদি ওই 10 জনের মাঝখান থেকে 2 জন যান, এই গ্রুপের থেকে একজন প্রতিনিধি যান, তাহলে কিন্তু এই গ্রুপের আর কোনো অপরাধ হবে না, সবাই আদায় হয়ে যাবে। এটাই ফরজে কিফায়া। তার সবাই সেখানে যাওয়ার বাধ্যবাধকতা কিন্তু নেই।
এটা সবাই জানেন, যারা জানাজা নামাজ পড়েন তারা সবাই জানেন। বাধ্যবাধকতা নেই জানার পরেও এত লোক কেন? সংসদ ভবনের সামনে জানাজা নামাজ হয়েছে, এদিকে প্রায় কাউরান বাজার পর্যন্ত লোক চলে এসেছে রাস্তায় জায়গা না পেয়ে, ওই পর্যন্ত তারা যেতেই পায়নি। ওদিকে শিশু মেলা পর্যন্ত, শ্যামলী শিশু মেলা পর্যন্ত লোক হয়ে গেছে। মানে আপনি কোন দিকে যাবেন? আমি প্রথম আলো পত্রিকার একটা ভিডিও দেখলাম, ওই পাখির চোখে ওরা দেখেছে, মানে উপরে একটা ড্রোন দিয়ে তারা পুরো দৃশ্যটাকে দেখিয়েছে। মানে যেদিকে তাকানো যায় কেবল মানুষ আর মানুষ। এই যে এত মানুষ, তারা জানে যে এই নামাজটা যদি তারা নাও কায়েম করে, তার পরিবারে অন্য একজন যায়, তার বন্ধু বান্ধবদের আরেকজন যায়, তাহলে তার কোনো অপরাধ হবে না, গুনাহ হবে না। তারা জানে, তারপরেও তারা কেন এসেছেন? ভালোবাসার জন্য এসেছেন। তারা বোঝাতে এসেছেন, অথবা তারা নিজেকে বোঝাতে এসেছেন যে তারা খালেদা জিয়াকে ভালোবাসেন। অথচ ভাবুন তো একবার, আমি একটা হাইপোথেটিক্যালি আপনাদের একটা কথা বলি, হ্যাঁ আপনারা এর মধ্যে আবার দয়া করে রাজনীতি খুঁজবেন না, আমি আমার উপলব্ধি থেকে বলছি। ধরা যাক হাইপোথেটিক্যালি এখনও যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন এবং এই সময় যদি খালেদা জিয়া মারা যেতেন, তাহলে এমন একটা জানাজা কি হতে পারতো? পারতো? বলেন কেন পারতো না? নানা কথা শোনা হতো। এই যে সংকীর্ণতা, এই সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা উঠতে চাই। আজকে শেখ হাসিনা দেশের বাইরে আছেন, ভারতেই আছেন। যে দেশ ওনাকে আশ্রয় দিয়েছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজে এই জানাজায় অংশ নিতে এসেছেন। উনি তো অংশ নিতে পারবেন না, হিন্দু মানুষ, উনি ওনার শ্রদ্ধা জানাতে এসেছেন। এটা দেখে ওনার মনে কি, শেখ হাসিনা মানে কি চিন্তাটা হচ্ছে? উনি কি এখনো ভাবেন যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন? উনি কি এখনো ভাবেন যে ওনার মৃত্যুটা ওনার মানে এর চেয়ে বেশি শাস্তি ওনার প্রাপ্য ছিল, অথবা এরকম শাস্তি ওনার প্রাপ্য ছিল? নিম্ন আদালতে যেটা 5 বছর হয়, উচ্চ আদালতে যে বেড়ে 10 বছর হয়ে যায়, উনি কি ভাবেন এখনো ওটা সঠিক ছিল? আমি গেলে এই জিনিসগুলো বলি সবাইকে যে দেখুন, রাজনীতি যেন এমন কিছু না হয় যা নাকি মানুষের মানবিক অনুভূতিগুলিকে ভোতা করে দেয়। আমরা ওই দিকে যেতে চাই। আমরা আগামী দিনগুলোতে এই নমুনাটা আমরা জারি করে রাখতে চাই। দেখুন, উনি একজন মা তো না, উনি একজন বয়স্ক মহিলা ছিলেন, তারপরে ওনাকে জেলে যেতে হয়েছে, জেলে পাঠানো হয়েছিল, খুব জরুরি ছিল। এই ধরনের এর চেয়ে বড় অপরাধ করে কি মানুষ এদেশে কিছু হয় না? ওনারটা অপরাধ কিনা সেটাই তো সন্দেহ। বোঝাই যাচ্ছিল এটা কি ধরনের মামলা। আমরা দেখুন, ওনার আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমার খুব টাচি লেগেছে এটা আমার কাছে, যে যখন ওনার লাশটা কবরে নামানো হলো, তারেক রহমান নিজে কিন্তু কবরে নেমে গেছেন, মায়ের লাশটা উনি নামিয়েছেন। উনি নিজে সব মানুষের উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়েছেন ওনার মা হয়, যেটা নাকি আমরা ইসলামে দেখি যে কেউ মারা গেলে তার বড় সন্তান যে সবার কাছে ক্ষমা চান, যে যদি ওনার কারণে কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন যেন ওনাকে মাফ করে দেন, যেন ওনার কাছে যদি কারো কোনো দেনা পাওনা থাকে সেটা উনি দিয়ে দিবেন, এই প্রতিজ্ঞা করেন। এটা আমরাও করেছি, আমাদের বাবা মা তো মারা গেছেন, আমরাও দেখেছি, করেছি। তো সেই কাজটা কিন্তু একজন সাধারণ মানুষের মতো কিন্তু তারেক রহমান করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে আমি দৃশ্যটা, আমার কাছে দেখতে। আমি জানি ওনার কি কষ্ট হয়েছে, নিজের মাকে কবরে শোয়া থেকে মানুষের কি কষ্ট হয় এটা আমরা জানি, কিন্তু আমরা তো দেখলাম জিনিসগুলো, যে এইটাই হলো গিয়ে একটা মানবিক বৈশিষ্ট্য মানুষের। দেখুন, আমি দুটো কথা বলে শেষ করি। প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম, প্রথম আলো রিপোর্টার ওখানে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওনার সঙ্গে 2-1 লোকের সঙ্গে কথা বলেছেন। দেখুন, উনি প্রথম আলো রিপোর্টে লিখছেন যে হাঁটতে হাঁটতে কথা হয় বেসরকারি চাকরিজীবী আমিরুল ইসলামের সঙ্গে। শাহবাগ এলাকা থেকে হাঁটা শুরু করেছেন তিনি। আমিরুল বললেন, আমি রাজনীতি করি না, কিন্তু একজন নেত্রী দেশের মানুষের জন্য জীবনে এত অত্যাচার সহ্য করেছেন, তার জানাজায় অংশ নিতে কয়েক কিলোমিটার হাঁটবো, এতে আর কষ্ট কি? একবার ভাবুন, এই আমিরুল সাহেব পুরো রাজনীতি করেন না, কিন্তু উনিও উপলব্ধি করতে পেরেছেন যে এই মানে নেত্রী, এই রাজনৈতিক নেত্রী, এই শেখ খালেদা জিয়া এই মানুষের, সাধারণ মানুষের জন্য জীবনে এত অত্যাচার সহ্য করেছেন। যখন এই প্রশ্নটা আপনি করবেন, এই কথাটা আপনি বলবেন, তখন সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে না যে কার কাছ থেকে উনি অত্যাচারিত হয়েছেন,
কি কারণে অত্যাচারের শিকার হয়েছেন? আসবে না? আসবে। আপনি হয়তো কাউকে অত্যাচার করে এই মুহূর্তে আনন্দ পেতে পারেন, কিন্তু এই আনন্দের বিপরীতে সাধারণ মানুষ কিন্তু আপনি যাকে অত্যাচার করলেন তার প্রতি তাদের ভালোবাসা কিন্তু বেড়ে যায়। যখন ওখানে ভালোবাসা বাড়ে তখন বিপরীত অনুভূতিটা আপনার জন্য তৈরি হয়। আমি আমাদের দেশের বর্তমান এবং আগামী সকল রাজনীতিবিদ, সকল রাষ্ট্রনায়ক, সকল সরকারের যারা থাকেন তাদেরকে অনুরোধ করব, এই বিষয়টা উপলব্ধি করেন। আপনারা এই পৃথিবীতে অনন্তকাল থাকবেন না, কেউই থাকবেন না ভাই। অনন্তকাল থাকার কোনো নিয়মই নাই, কারো নিয়ম নাই। কাজেই আপনি কি করছেন, আপনার কর্মের কারণে কত লোক কষ্ট পাচ্ছে, একবার মাথায় নেওয়ার চেষ্টা করেন। এই যে খালেদা জিয়া যে জিনিসটা অর্জন করেছেন, খালেদা জিয়া মারা গেলেন, পৃথিবীর কয়জন মানুষ পাবেন আপনি এরকম, যে মৃত্যুর পরে এরকম সম্মান পায়? যারা পায় তারাই আসলে পৃথিবীর জন্য যোগ্য মানুষ ছিল। এই কথাটা এভাবে ভাবুন। একটা মানুষ এত বছর রাজনীতি ছিলেন, 42 বছর উনি দেশের বৃহত্তম একটা রাজনৈতিক দলকে পরিচালনা করেছেন। তার তো প্রচুর শত্রু হওয়ার কথা, কিন্তু উল্টোটা আমরা দেখলাম, তাকে এত মানুষ ভালোবাসে। এই ভালোবাসাগুলো কিন্তু আমাদের সম্পদ, এবং এই ভালোবাসাগুলো নিয়েই আমরা একদিন পৃথিবী ছাড়ব। সকলের প্রতি অনুরোধ, ভালোবাসা সংগ্রহ করতে শুরু করুন। প্রিয় দর্শক, যে মতাদর্শ, সেই মতাদর্শের ধারক এবং বাহক, কিংবা জামাত যে সকল ন্যারেটিভ নিয়ে, রাজনীতির যে সকল বক্তব্য নিয়ে তারা টিকে আছে বা ক্ষমতায় যেতে চাচ্ছে, তো এই খবর রীতিমতো তার উপর চপেটাঘাত। আমেরিকার রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারি, যেটি রিচার্ড নিক্সনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি, এমনকি কন্ট্রা অস্ত্র কেলেঙ্কারির চেয়ে জঘন্যতম কেলেঙ্কারি হিসেবে আমেরিকার জাতি এই ওয়াটারগেট কেলেঙ্কারিকে মনে করে। এখন ঘটনা কিন্তু তেমন কিছু নয়, কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, রাজা হবেন, রাজা কখনো পশুর মতো আচরণ করে না। রাজা কখনো নিষিদ্ধ প্রাণী, নোংরা প্রাণীর মতো আচরণ করে না। শেয়াল, বেজি, সজারু, গন্ডারের মতো রাজা কখনো আচরণ করে না। রাজার আচরণ বাঘের মতো, সিংহের মতো। শিয়াল, কাক এগুলো সব চোর, অন্ধকারের নিশাচর প্রাণী, বাদর, এদের মতো কখনো রাজা আচরণ করতে পারে না। এই যে একটা থিওরি, সেই থিওরিটিকে অপমান করেছিলেন রিচার্ড নিক্সন এবং তার যে ইলেকশন পরিচালনা কমিটি তারা। আপনারা জানেন যে আমেরিকাতে দুটো রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিকান দলের প্রার্থী এবং প্রেসিডেন্ট। তো নির্বাচন হচ্ছে, আর রিপাবলিকানদের যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট, তাদের একটি নির্বাচনী জনসভা হচ্ছে, গোপন জনসভা হচ্ছে। কোথায়? এটি হোটেলে, ওয়াটারগেট নামক একটি হোটেলে। তো সেখানে ডেমোক্র্যাটরা কি আলোচনা করে গোপনে, সেই বিষয়গুলো জানার জন্য রিচার্ড নিক্সনের যে সকল নির্বাচনী কর্মকর্তা আছেন, তারা ওই জমানাতে 1970 সনে আধুনিক কালের এতটা ডিভাইস ছিল না, তারা সেখানে একটা টেপ রেকর্ডার স্থাপন করেছিল। পরবর্তীতে সেই টেপ রেকর্ডারটি ধরা পড়ে এবং তদন্তে বের হয়ে আসে যে এই কাজ রিপাবলিকানরা করেছে, অর্থাৎ প্রেসিডেন্ট নিক্সন করেছে। অমনি সারা আমেরিকার রাজনীতির ইজ্জতের উপর ঘা লাগে। চারিদিকে শুধু সি সি রব পড়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে। কারো ব্যক্তিগত, প্রাইভেট, প্রতিপক্ষের গোপন বিষয় জানার জন্য এতটা নীচতা, এতটা খারাপ কাজ কোনো রাজনীতিবিদ করতে পারে, এটা 70-এর দশকের আমেরিকার জনগণ কল্পনাই করতে পারেনি। এবং এটাই হলো ওয়াটারগেট কেলেঙ্কারি। তো সেই দিক থেকে আপনি যদি এই ওয়াটারগেট কেলেঙ্কারির মূল থিমটা ধরেন, সেটা হলো আপনি রাজনীতিবিদ হিসেবে যা বলবেন সেটা ধারণ করবেন, সেটা বিশ্বাস করবেন, সেটা বাস্তবায়ন করবেন। মুখে একটা বলবেন, অন্তরে একটা ধারণ করবেন। এই মুনাফিকি
ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কলঙ্কময়। আপনি দেখাবেন মূলা, ঢুকাবেন কলা, দেখাবেন কচু, খাবেন ঘেঁসু। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারির সমপর্যায়ের। বাংলাদেশের জামাত, তাদের দুটো রাজনীতির মূল এজেন্ডা রয়েছে। একটা হলো তারা ভারতের আধিপত্যবাদকে অস্বীকার করে। দ্বিতীয়ত হলো যে তারা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি, তাদেরকে মনে করে বাংলাদেশের জন্য হুমকি। বর্তমান নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়ত তারা ঘৃণা করে, এই কারণে যে বাংলাদেশের ফ্যাসিবাদী হিসেবে তাদের দৃষ্টিতে যে শেখ হাসিনা সরকার ছিল, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর নরেন্দ্র মোদী সরকার তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে। এরপর জামাত মনে করে যে 1971 সনের যে যুদ্ধটি, এই যুদ্ধটি মূলত ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ মূলত ভাই ভাই, নিজেদের মধ্যে একটি ভাতৃঘাতী সংঘাত হয়েছিল, অভ্যন্তরীণ সংকট। এটা বহিঃশত্রু হিসেবে ভারত এখানে ইন্টারভেন করে, আক্রমণ করে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। কাজেই তারা 1971 সনে রাষ্ট্রের পক্ষে থেকে দেশপ্রেমের কাজ করেছেন এবং তারা যে যুদ্ধ করেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে, সেক্ষেত্রে ভারত হলো আগ্রাসী বাহিনী আর জামাতের আলবদর, আশামস এবং রাজাকার, তারা হলো মুক্তিযোদ্ধা। এটা জামাতের বিশ্বাস। তারা মনে করে যে আগামীতে যদি মর্যাদা নিয়ে দাঁড়াতে হয় রাজনীতিতে, তাহলে ভারতের এই দাদাগিরি, আধিপত্যবাদ, এটি রুখে দিতে হবে। এবং যদিও আমরা এখন স্বাধীন হয়ে গেছি, তবুও স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ বন্ধুত্ব করতে হবে এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য। এই হলো তাদের বিশ্বাস। এবং এই বিশ্বাসের বাইরে তারা আরও মনে করে যে বাংলাদেশ একটি ইসলামিক প্রজাতন্ত্র হতে পারে, অথবা ইসলামিক এমিরেটস হতে পারে, জাস্ট লাইক আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কিংবা একেবারে নিদেন পক্ষে তুরস্কের মতো একটি উদারনৈতিক ইসলামিক দল দ্বারা এদের শাসিত হতে পারে, এরদোয়ানের মতো। এই মডেলগুলো নিয়ে তারা এগোয়। তারা রাজনীতির ফিলোসফি হিসাবে তারা ইখওয়ানে মুসলিমিন যে সংগঠনগুলো আছে, মুসলিম ব্রাদারহুড যে সংগঠন আছে, তুরস্কের এবি পার্টি আছে, তাদেরকে তারা মনে করে যে জামাত ইসলামী এইরকমভাবে আসলে কাজ করতে চায়। নেতা হিসেবে তারা সৈয়দ কুতুব, মুসলিম ব্রাদারহুডের যে 50-এর দশকে সামরিক বিপ্লব ঘটিয়েছিল, সেই সৈয়দ কুতুব তাকে মনে করে। তারপরে কারজাভি, ইউসুফ কারজাভি এরকম একজন ইন্টেলেকচুয়াল রয়েছেন, তাকে তাদের আধ্যাত্মিক নেতা মনে করেন। আর আবুল আলা মওদুদি এবং আবু ওহাব নজদি, এদের যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্ব তারা ইবনে আরাবি পর্যন্ত, অর্থাৎ আগে ইবনে আরাবির থেকে যে থিওলজি, মুসলিম থিওলজি, ইসলামিক থিওলজি শুরু হয়েছে, সেই ইবনে আরাবি, তারপর ইবনে কাসির, ইবনে কাসিরের পর আবু ওহাব নজদি, এরপরে আবুল আলা মওদুদি হয়ে বাংলাদেশে গোলাম আজম হয়ে এই ধর্মতত্ত্ব তারা বিশ্বাস করে। তো এইভাবে করতে 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 2024 সনের যে জুলাই আগস্ট বিপ্লব হলো, সেই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, মাস্টার মাইন্ড, সেনাপতি, যা বলেন না কেন, এটা মূলত জামাত। আমরা সবাই এখন জানি যে এনসিপি, টেনসিপি, অন্য যে সকল 10টি প্রক্সি সংগঠন রয়েছে, 10 থেকে 15টি, এটি মূলত জামাতেরই এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। তাদের মাধ্যমে সেই যে
8-9 সন থেকে জামাত যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে, সেটারই বিস্ফোরণ ঘটেছে 2024 সনের আগস্ট মাসে। ফলে জামাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, এবং আজকের দিন পর্যন্ত জামাতই আসলে রাষ্ট্র চালাচ্ছে। আর জনপ্রিয় দল হিসেবে, শক্তিশালী দল হিসেবে যেখানে যেখানে আসলে প্রভাব বিস্তার করলে জামাতের ক্ষমতায় আসতে, রাষ্ট্র পরিচালনা করতে কোনো সমস্যা হবে না, বরং বদনাম হবে, সেই জায়গাগুলো তারা বিএনপিকে ছেড়ে দিয়েছে। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, বিমা, চাঁদাবাজি থেকে শুরু করে পুলিশের বড় বড় নিয়োগ বদলি, সিভিল সার্ভিসের মানে মিডল ক্লাসের কর্মকর্তাগুলো সব জামাত তাদেরকে ছেড়ে দিয়েছে, এবং বিএনপি সেইকে নিয়ে মুড়ি মুরকির মতো তারা খাচ্ছে। কিন্তু মূল যে হাল, মূল যে বৈঠা, দ্য মেইন সুইচ, এটি আজকের দিন পর্যন্ত জামাতের হাতে। তো এই সময়ের মধ্যে জামাতের আমির আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিলেন। তিনি সাক্ষাৎকারটি কেন দিলেন, কিভাবে দিলেন, এটা আমার মাথায় ঢুকছে না, বা এটার আদৌ প্রয়োজন ছিল কিনা আমি জানি না। সম্ভবত ঈর্ষা তাদেরকে পেয়ে বসেছিল। এর কারণ হলো সেই গত 3-4 মাস ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে আন্তর্জাতিক সব গণমাধ্যম একের পর এক মানে রীতিমতো বোম ব্রাস্টিং নিউজ করে যাচ্ছে। তারপর তারেক রহমান সাহেবের আগমন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং সর্বশেষ তার জানাজা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল বিএনপি বিএনপি বিএনপি। এর ফলে জামাতের সম্ভবত ইগোতে লেগেছে, এবং এই কারণে হয়তো, হতেও পারে নাও হতে পারে, রয়টার্সের সঙ্গে জামাতের আমির একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি নিজে ইচ্ছা করে হোক বা রয়টার্সের যে সাংবাদিক তার প্রশ্নের ফাঁদে পড়ে হোক, যেভাবে হোক তিনি একটি কথা বলে ফেলেছেন। সেই কথাটি হলো ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার একটা গোপন বৈঠক হয়েছে, এবং সেই গোপন বৈঠক তিনি গোপন রেখেছেন এই কারণে যে ওই বৈঠকের যারা কর্তা তারা বলেছিলেন যে এটি যেন প্রকাশ্যে না বলা হয়, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ জামাতের আমিরকে নিষেধ করেছিলেন। এই কথার আগা মাথা, সত্য মিথ্যা মানে অন্তর্নিহিত তাৎপর্য কোনো কিছু বিবেচনা না করে চারিদিকে শুধু ছি 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 ছি, সেই ওয়াটার গেট কেলেঙ্কারির মতো। এত সুন্দর দাড়ি নিয়ে, এত সুন্দর টুপি নিয়ে এইভাবে মানুষ এই কাজ করে, সারাক্ষণ মানে ইন্ডিয়াকে গালাগালি করছেন। এই মানে আপনাদের যে বি টিম সি টিম দিয়ে 7 সিস্টার আলাদা করছেন, ডি টিম দিয়ে মুজাহিদ বাহিনী গঠন করছেন, দিল্লি দখল করবেন, আর অন্যদিকে ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লির পাস আসছেন, দিল্লির লোকের সাথে গোপনে বৈঠক করছেন। কেউ বলছে যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন তার সঙ্গে দেখা করতে এসছে, কেউ বলছে তিনি দেখা করার জন্য লন্ডনে গেছেন, এবং জামাতের যারা লোকজন আছেন, এরকম একটা ছিছি অবস্থা। অন্যদিকে যেটা হলো, জামাতের যে সকল ভাড়া করা বট বাহিনী আছে, যারা ইউটিউবার রয়েছে, যাদেরকে সবাই টোকাই ইউটিউবার বলে, এদের কারো নাম 3 ইঞ্চি, কারো নাম ইল্লু, কারো নাম পিঙ্কু, নানা রকম এদের নাম হয়ে গেছে। এই লোকগুলো এই ভারত বিরোধিতাকে চাঙ্গা করে মানে কতগুলো অন্ধ বাংলাদেশের মানুষ, কতগুলো অন্ধ, কতগুলো বেকুব, কতগুলো মূর্খ, এই একটা বেস, একটা ফ্যান এবং ফলোয়ার বেস তারা গড়ে তুলেছে এই বট বাহিনী। তো এই বট বাহিনীর মুখে মানে জোকের মুখে যদি আপনি লবণ দেন, কিংবা ধরুন কোনো একটা মানুষের মুখের মধ্যে যদি আপনি খুব দুর্গন্ধযুক্ত মনুষ্যবিষ্ঠা আচ্ছা মতো তার মুখের মধ্যে ভরে দেন এবং মেখে দেন, তখন সেই প্রাণীটির যে দুরবস্থা হবে। এখন এই যে জামাতের বট বাহিনী, জামাতের ভাড়া করা সেই ইউটিউবার, এই গোষ্ঠীটির মুখে রীতিমতো সেই আবর্জনা পড়েছে।
চুন পড়েছে, চুনকালি লেগে গেছে। তারা এখন কি বলবে? ঘটনা যা গবার তা ঘটে গেছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এর মধ্যে জামাতের পক্ষ থেকে, আমিরের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একেবারে নেহায়েত একটি যাকে বলা হয় সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি যখন অসুস্থ ছিলেন, দলে দলে লোক তাকে দেখতে এসেছে, ভারতের লোকও দেখতে এসেছে। অন্যান্য যারা এসেছেন তাদের ব্যাপারে জামাত প্রেস রিলিজ দিয়েছে যে অমুক দূতাবাস থেকে এসছে, অমুক কূটনীতিবিদ আসছে, ইউরোপীয় ইউনিয়নের লোকজন আসছে। কিন্তু ভারতের যে সকল লোক তার সঙ্গে দেখা করতে এসছে তারা অনুরোধ করেছিল যেন এই বক্তব্যটি প্রেসে না আসে, বা তারা যে এসছে এটা যেন প্রেসে না আসে। যেহেতু জামাত ইমানদার একটা দল, ভদ্র একটি দল, এবং শত্রু মিত্র সকলের জন্য তাদের দরজা খোলা, এবং তারা যত শত্রু হোক না কেন তাদের প্রতি অনেক উদার। যেহেতু ভারতের যারা লোকজন আসছে তারা আসছে ভদ্রতা দেখিয়ে, এবং তারা তো সেই অবস্থাতে তাদের সাথে অভদ্রতা দেখাতে পারে না, বলতে পারে না যে আমরা তোমাদের সঙ্গে দেখা করব না। আবার দেখা করার পর তারা এটা অনুরোধ করেছে, সেই অনুরোধটা তারা রেখেছে। এই হলো বক্তব্য। কিন্তু কেউ বিশ্বাস করছে না। তারা বরং এই যে জামাত আমিরের এই বক্তব্যকে আরও নেতিবাচক অর্থে তারা ব্যাখ্যা এবং বিবৃতি দিচ্ছে। সব মিলিয়ে মানে জামাতের জন্য এই যে এই সময়টি একের পর এক, এই যে হাদির মৃত্যু, বেগম জিয়ার মৃত্যু, তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা, এই রয়টার্সের সাথে সাক্ষাৎকার দেওয়া, এরপরে প্রধান বিচারপতির সেই শপথ গ্রহণ উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের বঙ্গভবনে যাওয়া, বঙ্গভবনে যাওয়ার পর সেখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে ভাবসাব, তার মুখের হাসি এবং তার যে হাঁটা চলা, সব মিলিয়ে জামাত গত 17 মাস ধরে যে স্বাচ্ছন্দ্যে চলছিল, যে একটা গন্তব্য তৈরি করে ফেলেছিল, এবং যেভাবে একটা সরকার গঠন করার শোকের সংবাদ দিয়ে আলোচনা শুরু করতে হচ্ছে। নিশ্চয়ই আপনি এর মধ্যে শুনেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তো এ ব্যাপারে আপনার একটা প্রাথমিক মন্তব্য নিয়ে পরে অন্য আলোচনা করব। মাসুদ কামাল, আজকে আমার মানে দিনটা যে কিভাবে শুরু হয়েছে আমি কিভাবে বলবো। সকাল 8টার দিকে আমার সাংবাদিক সাইফুল আমাকে বললো যে ভাইয়া শুনছেন নাকি? আমি বলছি, না শুনি নাই, কালকে রাত পর্যন্ত তো গভীর উৎকণ্ঠায় ছিলাম, কয়েক উনি তো নেই। সাথে সাথে লাফ দিয়ে উঠলাম। আমি এত সকালে উঠি না, কারণ আপনি জানেন যে আমি এখন যেখানে আছি সেখানে তখন সকাল 7টা বাজে। তো স্বাভাবিকভাবে আমি খুবই মানে অবাক হইনি, কিন্তু এমন বেদনায় ভর করলো। অথচ দেখেন, আমি জীবনে কখনো বিএনপি করিনি, বিএনপি রাজনীতি আমি করি না। বিএনপি রাজনীতি করার জন্য অসংখ্য মানুষ আছে, কিন্তু বারবার আমার এই খবরগুলো, তখন আমি তাদের টেলিভিশনটা ছেড়ে দেখছিলাম, আর কিছুক্ষণ পর পর আমার চোখ দিয়ে পানি গড়ায় পড়ছিল। আমি বারবার নিজেকে আবার জিজ্ঞাসা করলাম যে আমি কাঁদছি কেন। পরে ভাবলাম যে আসলে বেগম খালেদা জিয়ার তো আসলে শুধু এখন বিএনপির না, এখন দেখেন, আপনি আমি আমরা সবাই গণতন্ত্রের জন্য কথা বলছি, এবং সত্যিকারের একটা ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এই আকাঙ্ক্ষাটা আপনারও ছিল, আমারও ছিল। এই আকাঙ্ক্ষার ধারণ করে বা এই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য তো বেগম খালেদা জিয়া তার যখন তিনি সুস্থ ছিলেন, কারারুদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই লড়াইটা করে গেছেন। তো এটা তো শুধু বিএনপির অ্যাসেট হতে পারে না বা বিএনপির বিষয় হতে পারে না, এটা সবারই, গণতান্ত্রিক আমি সকল মানুষের আসলে তিনি প্রেরণা। অতীতেও দেখেন এরশাদের সময় আন্দোলনে তিনি আপোষহীন নেত্রীর যে খ্যাতি পেয়েছেন, কেন পেয়েছেন? কারণ তিনি আপোষ করে নির্বাচন করেননি। বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে আপোষের কোনো জায়গা নেই। ভুল ত্রুটি নিয়ে আপনি আলোচনা করতে পারেন, কিন্তু তিনি কোনো শক্তির কাছে আপোষ করেছেন সেটা কিন্তু হয়নি।
সেটা শেখ হাসিনা হোক, এরশাদ হোক, কোন শক্তির কাছে 43 বছরে তার রাজনৈতিক জীবনটা একটা দৃষ্টান্ত। কিন্তু যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা নেলসন ম্যান্ডেলার কথা জানি, তিনি সংগ্রাম করেছেন অধিকার প্রতিষ্ঠার জন্য। ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। বেগম খালেদা জিয়ার জীবনের কিন্তু একটা লম্বা সময় গেছে এই আন্দোলন সংগ্রামে। একেবারে গৃহবধূ থেকে এই উত্থান, যার কোনো রাজনীতির বিন্দু বিসর্গ নেই, তিনি কিন্তু তার জীবনে সংগ্রাম আন্দোলন, খেয়াল করেন যে যিনি কোনো আসনে কখনো 5 বার দাঁড়িয়েও কোনো আসনে তিনি হারেননি। তো এই অবস্থায় আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি কিন্তু আসলে শুধু বিএনপি না, আমি বলবো যে সারা বাংলাদেশের মানুষের মানে হৃদয়কে স্পর্শ করেছেন এবং সেই হৃদয়ের মণিকোঠায় তিনি জায়গা করে নিয়েছেন। এটা এই কারণেই আমাকেও, আমি বিএনপি না করা মানুষ সত্ত্বেও আমাকে বারবার স্পর্শ করছে। এবং আমি সকালে যখন কি ভিডিওটা করি, প্রথম খবরটা দেওয়ার চেষ্টা করি, মানে সাংবাদিক হিসাবে আমার যেভাবে এক নির্মোহ থাকার কথা ছিল, আমার কিন্তু বারবার গলাটা ধরে আসছিল। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়ার, আমার মনে হয় যে তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ হয়ে, যে তার রাজনীতির বাইরের মানুষগুলোকেও সে স্পর্শ করতে পারে, তাদেরকে মানে নাড়িয়ে দিচ্ছে। তো আমার ধারণা যে বেগম খালেদা জিয়ার এটা অনুপ্রেরণার একটা জায়গা হয়ে থাকবে বহুকাল বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা এই আন্দোলন সংগ্রাম করবে, সেই ইতিহাসের একটা বড় অধ্যায় থাকবেন বেগম খালেদা জিয়া, এবং সেখান থেকে একটা শিক্ষার বিষয় থাকবে। জি, আসলে মানে তবে একটা সুখের খবর যে উনি মানে মারা যাওয়ার আগে তো বেশ কিছুদিন আপনার খুবই আইসিইউতে ছিলেন, কিন্তু যতদিন ওনার মানে সর্বশেষ যখন ওনার জ্ঞান ছিল, আমার ধারণা উনি এতটুকু বুঝতে পেরেছিলেন যে দেশ একটা গণতন্ত্রের দিকে যাচ্ছে। কারণ উনি তো মানে আমি তো বলবো উনি রাজনৈতিক প্রতিহিংসারও শিকার ছিলেন দীর্ঘদিন। তারপরেও মানে উনি যখন ওনার শেষ দেখে যেতে পেরেছিলেন যে না, এখন দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, এই এই উপলব্ধিটা উনি নিয়ে যেতে পেরেছেন, এটাও আমি মনে করি একটা আমাদের জন্য প্রাপ্তি। যা হোক, এখন মানুষ তো অমর হয় না, মানুষকে যেতেই হয়, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম, দুনিয়ার নিয়ম এটা। সেই নিয়ম যতই আমাদের জন্য বেদনাদায়ক হোক না কেন, এটা তো হতেই থাকে। একটু রাজনীতির প্রসঙ্গে আসি, ছোট করে বলবো, আজকে অন্য রাজনীতিতে খুব একটা আলোচনা করবো না। নতুন যে পরিবর্তনগুলো হয়েছে নিশ্চয়ই আপনি তো জানেন এগুলো, যে এনসিপি জামাতের সঙ্গে, জামাতের যে জোট, সেই জোটে যোগ দিয়েছে, এটা নিয়ে আপনি একটু বলবেন। আর আরেকটা জিনিস হলো যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মানে আমি তাকে ডক্টর ইউনূসের যে ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের যে দুর্নীতির প্রতীক হিসেবে তাকে আমি মোটামুটি চিহ্নিত করি আর কি। এটা আমার ব্যক্তিগত বিষয় কিনা জানি না, বাট আমার কাছে এরকমই মনে হয় যে উনি সেই দুর্নীতির প্রতীক। তো উনি এখন এনসিপির নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন। কেমন হবে এনসিপি এই যে যাত্রা শুরু, সম্ভাবনা এবং এখন ক্ষমতার কাছে যাওয়ার যে চেষ্টা, কিভাবে দেখছেন আপনি এটাকে? এখানে সুবিধাবাদিতার এবং আপোষকামিতার একটা চরমে দেখলাম। মানে জামাত ইসলাম বলে যে তারা তারা সৎ রাজনীতি প্রতিষ্ঠা করবে। সৎ রাজনীতি প্রতিষ্ঠা করতে গেলে সৎ মানুষ বা সৎ সঙ্গ লাগে। সেই হিসেবে এনসিপি কে যে তারা সঙ্গে নিল, এতে তাদের সেই সততার জায়গাটা আমার ধারণা যে ধাক্কা খেলো। কারণ এনসিপি সুবিধার জন্য আসছে, এখানে কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য না। বলছে যে সংস্কার, বিচার, আধিপত্যবাদ বিরোধী, এইরকম এই স্লোগানগুলো তারা নিয়ে নিজেরাই লড়তে পারতেন। যেখানে শেখ হাসিনার মতন শাসনকে টলায় দিতে পারছে, তখন তাদের ক্ষমতা ছিল না, তারা এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না। আর এখন তাদের 30টা আসনের জন্য বা 40টা আসনের জন্য এই যে তাদের অবস্থানটা, রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানে করে জামাত ইসলামের কোনো অ্যাড হয়নি, মানে কোনো, মানে তার সততার রাজনীতি, বড় বড় যে বুলি আওড়াতো, সেটা যেমন হয়নি। আর এনসিপি তো মানে যে মাইনাস হইতে শুরু করছে, এটা মানে শেষ প্রান্তে চলে আসছে।
মানে এই ক্যাবিনেটে, ইউনূসের ক্যাবিনেটের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে সমালোচিত ব্যক্তি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সজীব ভুঁইয়া এনসিপিতে আসার জন্য দর কষাকষি করলো, কিন্তু এনসিপি নেতারা বললো যে এখানে তো জায়গা নেই। সেই কারণে সে স্বতন্ত্র নির্বাচন দাঁড়াবে, এটা সেটা নানা কিছু করলো, করে তিনি ঠিকই চলে আসলো। আবার দেখলো যে নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হবে, নির্বাচনে নাও জিততে পারে, কিন্তু আবার মুখপাত্রের দায়িত্বটা সে নিয়ে নিল। মানে শুধু সুবিধা ক্ষমতা, এই যে জায়গাটা দেখলাম। অথচ যারা সুবিধা আর ক্ষমতাটা চিন্তা করে না তারা কিন্তু ছিটকে চলে গেল। তাসলিম যারা একটা মানে এনসিপির একটা উজ্জ্বল তারকা আমি বলতাম, তার সাথে আমি বারবার মানে ভাবতাম যে এই মেয়েটার সাথে তো এই এনসিপির এই রাজনীতি এই দ্বারা যায় না, এটা নিশ্চয়ই ঠিক থাকবে না। ঠিকই তাই, মানে ধাক্কা খাইলে এবং ছিটকে বেরিয়ে আসলো। মাহফুজ আলম দেখেন, মাহফুজ আলমকে নিয়েও সমালোচনা আছে, কিন্তু এরকম আসিফ মাহমুদের মতন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সমালোচনা নাই। সেই 300 ফিটের যে হাঁসের মাংস খাওয়া, সেটা না পেয়ে ওয়েস্টিনে মানে বসে আড্ডা দেয়া, হাঁসের মাংস খোঁজা সেখানে, এইগুলি কিন্তু মাহফুজ আলমের মধ্যে নেই। সেই মাহফুজ আলম কিন্তু এনসিপিতে ঢুকতে পারতেন, ঢোকেন, নির্বাচন করতে পারতেন, করেননি। তার মানে এখানে একদিকে দেখা যাচ্ছে ক্ষুদ্র হলেও পরিসর হলেও একটা হচ্ছে ত্যাগের আদর্শের রাজনীতি এনসিপির, আর একটা হচ্ছে ভোগের রাজনীতি, ক্ষমতা রাজনীতি। তো ক্ষমতা রাজনীতিটা যেহেতু ভর করেছে এনসিপির উপরে, সুতরাং এই লক্ষ্যটা কতখানি বাস্তবায়িত হবে জানি না। জামাত ইসলাম তার বড় সাংগঠনিক ভিত্তির কারণে টিকে যাবে, যদিও তার তো সমালোচনা শেষ নেই, এরও একটা সমালোচনার পার্ট হয়ে থাকবে যে কেন তারা এনসিপিকে নিল। কিন্তু এনসিপির অর্জনটা আমি একেবারে পুরোপুরি বিসর্জন ছাড়া আমি কোনো অর্জন এখানে দেখি না। তার মানে জাতীয় পার্টি দেখেন একসময় অবস্থা হইতে হইতে যেই দিকে যত ক্ষমতা, যত এমপি হওয়া, মন্ত্রী হওয়ার চেষ্টা করছে, তত যেমন ডুবতে শুরু করছে, এনসিপিরও সেই আকাঙ্ক্ষা মানে পূরণ করতে যে তারাও কিন্তু এই জাতীয় পার্টির মতনই একটা বেহাল দশার দিকে যাচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যু এবং তার বিচার নিয়ে এখন যে অবস্থানটা চলছে শাহবাগে, এটা নিশ্চয়ই আপনি ফলো করেছেন। তারা এখানে এখনো লাগাতার আন্দোলন চালাচ্ছে। তো এই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? এই আন্দোলনের মানে পূর্ব অবস্থা ছিল গণভোটের পিআর এর জন্য আন্দোলন। ওই একটা ইস্যু যখন টিকতে পারেনি, সেটা মুখ থুবড়ে পড়ছে। এখন ওই শক্তিটা ইনকলাব মঞ্চকে সামনে রেখে তার ব্যানারে তারা সংগঠিত হয়েছে। এখানে যত মুখ, তার 90% মুখ হচ্ছে জামাত শিবিরের, একদম সরাসরি প্রত্যক্ষভাবে। তাদের ওই খেজুর বিতরণ, পানির বোতল বিতরণ, তাদের মেকআপ, গেট আপ, ড্রেস আপ, সবকিছু সাথে জামাত শিবিরের মিল আছে। এবং ওসমান হাদির আবেগ অনুভূতিকে বিভক্ত করে, ধরেন মানে অন্য অংশকে শত্রুতে পরিণত করা, অন্য অংশ হাদির মৃত্যু বিচার চায় না, হাদির আকাঙ্ক্ষা আদর্শ চায় না, এটাকে বিভক্ত করে তারাই মূল ধারণ করে, এটাকে নিয়ে একটা মাতম তুলে তারা আর কিছু না, জাস্ট খুব নির্মম ক্ষমতার রাজনীতি বা নির্বাচনের রাজনীতির মধ্যে এটা ঠেলে দিচ্ছে। অর্থাৎ রাজনীতির মাঠ দখলে থাকলে নির্বাচনের মাঠটা নিয়ন্ত্রণ করা যাবে, ওই লক্ষ্য নিয়ে যেমন তারা শুরু করছিল গণভোট আর পিআর এর আন্দোলন, এখন শুরু করছে ওসমান হাদির বিচার দাবিতে আন্দোলন। এটার সাথে এটার একটা মিল আছে, সামঞ্জস্য আছে। এগুলি হলো উদ্দেশ্য প্রণোদিত এবং ধান্দাবাজি ছাড়া আমি আর কিছু বলতে চাই না। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা নির্বাচনী যে লড়াই সামনের দিকে, তারই একটা মানে অংশ বলতে চাচ্ছেন এটাকে আপনি? এক্স্যাক্টলি। নির্বাচনটা নিয়ে কিভাবে দেখতেছেন? নির্বাচনটা নিয়ে আপনি কতটুকু আসেন? এটা আমার শেষ প্রশ্ন আর কি, যদি আপনি ছোট করে বলতে পারেন যে আসন্ন যে নির্বাচন, যেটা মাত্র 1.5 মাস বাকি আছে, আর নির্বাচনের ট্রেন তো অলরেডি চলতেই শুরু করেছে, যেহেতু মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে। তো এটার আপনি ভবিষ্যৎ কেমন দেখছেন? আমাদের গণতন্ত্রের জন্য নির্বাচন কতটুকু শেষ পর্যন্ত
কার্যকর হবে। যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ এমন সব ইস্যু নিয়ে এক ধরনের বিজেপি যে রাজনীতি করে ভারতে, ধর্মীয় উন্মাদনা তৈরি করা, হাদিকে ঘিরে সেরকম একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে এখানকার সাম্প্রদায়িক গোষ্ঠী, ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী। এটা বিপজ্জনক, গণতন্ত্রের জন্য বিপদ। আবার আমি মনে করি বেগম খালেদা জিয়ার এই আহ, মানে মৃত্যু, শোক, সবকিছু মিলায় কিছুদিন হলেও এই নির্বাচনটা একটু পেছানোর দরকার। তাহলে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। আমি জানি না কোনটা ভালো হবে, হয়তো নীতি নির্ধারকরাই ভালো বুঝবেন। কিন্তু এই নির্বাচনটা তো আরো 6 মাস আগে হয়ে গেলে আজকে এরকম বেগম খালেদা জিয়া নিজেই নির্বাচনে অংশ নিতে পারতেন এবং আমাদের গণতন্ত্রে উত্তরণের কাজটা হয়ে গেল। একটা জটিল অবস্থার মধ্যে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যে মাতম তোলা এবং ধর্মীয় সাম্প্রদায়িক দলগুলোর জোটবদ্ধ হওয়া, এটা, এবং তাদের যারা অনুসারীরা সারা দেশব্যাপী যেভাবে মব তৈরি করছে, তার বিপরীতে ঐক্য, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির আওয়াজ নিয়ে বিএনপি কতটা সংগঠিত হতে পারবে সেটা এখন দেখার বিষয়। বিষয়টা এখন পরিষ্কার না, বেশ জটিল, তবে এটা চ্যালেঞ্জিং। আমার ধারণা শেষ পর্যন্ত মানুষ গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, ঐক্যের পক্ষেই